এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। কাতারে নতুন করে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে করা চুক্তি 3 বছরেও বিন্দু মাত্র এগোয়নি। গলত কোথায়? রিপোর্ট শুনবেন। ভারতে আজ থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে টিকা পেয়েছেন 3 লক্ষ স্বাস্থ্যকর্মী। না, ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছি তো কোনো সমস্যা আসবে না, এটা চললে সমস্যা থেকে মুক্তি পাবো। এমন নয় যে আজকের ভ্যাকসিনটা নিয়েও আমরা কাল থেকে সবকিছু ছেড়ে এমনি মাস্ক খুলে ঘুরে বেড়াতে পারবো। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের কাছে বাংলাদেশের প্রত্যাশা কি, একটি বিশেষ আলোচনা শুনবেন। তবে পরিক্রমার শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। সৌদি আরব জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তারা কাতারে আবারও দূতাবাস চালু করবে। সম্প্রতি কাতারের উপর থেকে অবরোধ তুলে নেয়ার পর সৌদি সরকার এই সিদ্ধান্ত জানালো। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কট্টর ইসলামী গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগে 3 বছরেরও বেশি সময় আগে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং ইউএই কাতারের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা চাপায়। এ মাসের গোড়ার দিকে সম্পর্ক পুনর্বহাল নিয়ে চুক্তি হয়। উগান্ডায় বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে ইউয়েরি মুসেভেনিকে বিজয়ী বলে ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে মিস্টার মুসেভেনি 59% ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন 35%। কাম্পালা থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, সাবেক এই সঙ্গীত শিল্পী নতুন করে রাজনীতিতে এসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রচারণার সময় হেনস্থার বিস্তর অভিযোগ করেছেন মিস্টার ওয়াইন। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি উদ্বেগ প্রকাশ করেছে যে ইরান ইউরেনিয়াম ধাতু তৈরির প্রস্তুতি নিচ্ছে, যা দিয়ে পারমাণবিক বোমা বানানো সম্ভব। এক যৌথ বিবৃতিতে ইউরোপের এই 3টি দেশ বলেছে, ইউরেনিয়াম ধাতু বেসামরিক কোনো কাজে লাগে না। 6টি দেশের সঙ্গে ইরান যে পারমাণবিক চুক্তি করেছিল তাতে এই ধরনের পদার্থ তৈরি নিষিদ্ধ ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার পর থেকে ইরান ওই চুক্তির শর্ত বরখেলাপ করতে শুরু করেছে। এদিকে ইরান তাদের দুদিনের এক সামরিক মহড়ার শেষ দিনে ভারত মহাসাগরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন কমান্ডার বলছেন, ক্ষেপণাস্ত্রটি সাগরের 1800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার প্রধানমন্ত্রী আর্মিন ল্যাশেটকে তাদের দলের নেতা নির্বাচন করেছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কাছ থেকে ক্ষমতা গ্রহণের দৌড়ে এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। দলের এক ভার্চুয়াল সম্মেলনে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ফ্রিডরিক মার্চকে পরাজিত করে দলনেতা নির্বাচিত হন। প্রতিনিধিদের মিস্টার ল্যাশেট বলেন, তিনি চান জার্মানি ইউরোপের একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বে নেতৃত্বের ভূমিকা নেবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল 14 বছরের মধ্যে পাকিস্তানে তাদের প্রথম সফরে গেছে। তারা সেখানে 3 সপ্তাহের ট্যুরে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। প্রশিক্ষণ শুরুর আগে পুরো দলের 21 জন খেলোয়াড় করাচিতে কোয়ারেন্টিনে থাকবেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে আজকের পরিক্রমায় একটি বিশেষ আলোচনা রয়েছে। যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসনের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা কি, আর বুধবার বাইডেন ক্ষমতা নেওয়ার পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন কোনো মাত্রা কি যোগ হতে পারে? এ নিয়ে এই বিশেষ আলোচনাটি শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। 2018 সালের 16 জানুয়ারি, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে, রোহিঙ্গাদের নিজ দেশে অর্থাৎ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা এবং নেপিডোর মধ্যে আনুষ্ঠানিক একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রত্যাবাসন শুরু হওয়ার পর পরবর্তী 2 বছরের মধ্যে সব রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত এই প্রক্রিয়া শুরুই করা যায়নি। এ পর্যন্ত 2বার প্রত্যাবাসনের তারিখ নির্ধারিত হয়েছে, কিন্তু
নাগরিকত্ব সহ সার্বিক অধিকার এবং নিরাপত্তার প্রশ্ন তুলে কোনো রোহিঙ্গা যেতে রাজি হয়নি, আর প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের আন্তরিকতার অভাবের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এর ফলে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সম্পাদিত প্রত্যাবাসন চুক্তির ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। মিয়ানমারের সামরিক বাহিনী নির্যাতনের মুখে ২০১৭ সালের অগাস্টে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে দফায় দফায় আলোচনা চলে। পরে ওই বছরের ২৩ নভেম্বর দুই দেশের মধ্যে প্রত্যাবাসন ইস্যুতে সমঝোতা হয়। পরের বছর অর্থাৎ ২০১৮ সালের ১৬ জানুয়ারি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামের একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রত্যাবাসন শুরুর পরবর্তী ২ বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। মূলত আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নাগরিকত্বসহ সার্বিক অধিকার ও নিরাপত্তার প্রশ্ন তুলে তাদের দেশে ফেরত যেতে রাজি হয়নি, বলছিলেন কুতুপালং ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নূর। আমরা নাগরিকত্ব চাইছি, আমরা এই দেশের লোক, এই দেশের জন্মভূমি, আমাদের বাপদাদা জায়গা সম্মত ওই দেশে লিখিতভাবে একটা নাগরিকত্ব দিলে আমরা তো এমনি চলে যাব, সেটাই দেয় নাই। আমরা নাগরিকত্ব ছাড়া যদি ওই দেশে যদি রাজ্য দিতে গেলে আমাদের তো সেফটি থাকবে না, নিরাপদ থাকবে না। আমাদের স্পেশালি যে নাগরিকত্বটা আছে ওইটা যদি দেশ দিতে গেলে আমাদের ওখানে নিরাপত্তা থাকবে। ৩ বছর আগে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী মিয়ানমার প্রতিদিন ৩০০ জন রোহিঙ্গাকে ফেরত নেবে, অর্থাৎ সপ্তাহে ১৫০০ রোহিঙ্গা তাদের নিজ দেশে ফেরত যাবে। যেদিন থেকে যাওয়া শুরু হবে তার পরবর্তী ২ বছরের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে। এই চুক্তির বিষয়ে সে সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছিল যে কোনো প্রত্যাবাসন শুরুর আগে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে হবে এবং ফেরত যাওয়ার বিষয়ে প্রত্যেক রোহিঙ্গার সম্মতি লাগবে। চুক্তিতে রোহিঙ্গাদের কোন রুট দিয়ে কিভাবে ফেরত নেওয়া হবে, মিয়ানমারে তাদেরকে কেমন বাড়িতে রাখা হবে এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। তার প্রেক্ষিতে ২ বার প্রত্যাবাসনের তারিখও নির্ধারণ হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠানো সম্ভব না হওয়ায় দ্বিপক্ষীয় ওই প্রত্যাবাসন চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক আমেনা হোসেন। মায়ানমারের সরকারের নিজস্ব কোনো ইচ্ছা ছিল না, তারা সেই পদক্ষেপগুলো নেয়নি, শুধু আইওয়াশ হিসাবে কিছু বলেছে তারা। আর দ্বিতীয় হলো যে আন্তর্জাতিক সম্প্রদায় সে ধরনের চাপ তাদের উপরে সৃষ্টি করেনি, যার ভিত্তিতে তারা সেটা করত। কিন্তু যে একটা দেশ একটা জেনোসাইড করে ফেললো, তারপরেও আমরা দেখছি যে কোনো ধরনের তার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে না এবং তার সাথে বিজনেস অ্যাজ ইউজুয়াল সব দেশে চলছে। মানে এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা বিরাট রেসপন্সিবিলিটি আছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য রাখাইনে তাদের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারকে আহ্বান জানিয়ে এসেছে, কিন্তু এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ১৯ জানুয়ারি চীনের উদ্যোগে ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হবে বলে গত সপ্তাহে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। কিন্তু মিয়ানমারের আন্তরিকতার অভাবের কারণে প্রত্যাবাসনের উদ্যোগ বারবার পিছিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দুঃখের বিষয়, আজ প্রায় ৩.৫ বছর একটিও রোহিঙ্গা ফেরত যায়নি, কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব। আমরা আশাবাদী এখনো তারা নিয়ে যাবে, কিন্তু কখন বলা মুশকিল। বাংলাদেশ সরকার এদের ফেরত পাঠানোর জন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা বাইল্যাটারাল ছাড়াও আমরা মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা আমাদের যারা রিজিওনাল পাওয়ার আছেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, থাইল্যান্ড বলেন, সবার কাছে গিয়েছি। আমাদের নাম্বার 1 প্রায়োরিটি রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৭ সালের পর বাংলাদেশে আসা ৮,৩০,০০০ রোহিঙ্গার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পদ্ধতিতে তৈরি করা তালিকা মিয়ানমারের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু মিয়ানমার এ পর্যন্ত যাচাই বাছাই করে মাত্র ৪২,০০০ রোহিঙ্গার তালিকা প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত করেছে বলে জানা গেছে। সঞ্জনা চৌধুরী। ভারতে আজ থেকে কোভিডের টিকা দেওয়া শুরু হয়েছে। সারা দেশে ৩,০০৬টি কেন্দ্রে একই সাথে টিকাদান কর্মসূচির সূচনা করেন বা উদ্বোধন করেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে মোট ৩ লক্ষ স্বাস্থ্যকর্মী যারা সরাসরি কোভিড রোগীদের সাথে সংস্পর্শে আসছেন তাদের আজ টিকা দেওয়া হয়েছে।
এই প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্য এবং অন্যদের মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট ২১২টি কেন্দ্রে আজ থেকে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। কলকাতায় তেমন একটি টিকা কেন্দ্রে গিয়েছিলেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। দীর্ঘ ১০ মাস ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছেন কোটি কোটি মানুষ, সেই করোনা ভ্যাকসিন অবশেষে দেওয়া শুরু হলো আজ। কারা আজ প্রথম দিনে টিকা পাবেন তার চূড়ান্ত তালিকা গত রাতেই তৈরি হয়ে গিয়েছিল। সেই তালিকায় ছিলেন সেই সব মানুষ যাদের গত ১০ মাস ধরে প্রতিদিন লড়াই করতে হয়েছে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে, সেবা করতে হয়েছে করোনা রোগীদের। এরকমই একজন দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালের স্টাফ নার্স বর্ষা সরকারের নামও ছিল আজকের টিকাগ্রহীতাদের তালিকায়। একটা সময় মনে হয়েছিল যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তো বেরোবেই না, বেরোবার কোনো চান্সই নেই। সেখানে আমরা কি করব, মানে আমরা কি কাজে তাহলে যাব না? করোনা রোগীদের সাথেই কাজ করছি, ওদের সংস্পর্শে তো আমাদের আসতেই হবে। আমরা সিস্টার, আমাদেরকে সব কিছু টাচ করতেই হবে। তখন লোক কি বলছিল যে হ্যাঁ ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিন কবে আসবে। যখন ভ্যাকসিন এলো এখন সবাই ভয় পাচ্ছে যে ভ্যাকসিনটা নেওয়া উচিত হবে কি হবে না। টিকা নেওয়ার আগে মিস সরকারের মতো সব টিকাগ্রহীতাকেই যেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট একটা পদ্ধতি মেনে। এখানে যেটা দেখা যাচ্ছে যে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রথমেই নিজের পরিচয়পত্র পরীক্ষা করাতে হচ্ছে, তারপরে চলছে তাদের স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড প্রেশার ইত্যাদি মাপা, এবং তারপরে কিছুক্ষণ অপেক্ষার পরে ভেতরের একটি ঘরে টিকা দেওয়া শুরু হচ্ছে। ওয়েটিং হল থেকে যখন পৌঁছিয়েছিলাম টিকাদানের ঘরটিতে, সেখানে আরেকজন স্বাস্থ্যকর্মী সবেমাত্র প্রবেশ করেছিলেন টিকা নিতে। টিকা দেওয়ার পরে প্রত্যেক গ্রহীতার বুকে এঁটে দেওয়া হচ্ছে কোভিড ভ্যাকসিনেটেড কথাটা লেখা একটা ব্যাজ। আধ ঘন্টার মধ্যে কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছিল আরেকটি হলে। ওই ব্যাজ পরে সেখানেই অপেক্ষা করছিলেন চিকিৎসক অর্হনা ব্যানার্জি। এত মানুষের মৃত্যু আমরা চোখের সামনে দেখেছি, সেটা এমন নয় যে তারা বৃদ্ধা, তারা ইয়াং, 30-40 বছর বয়স, আদারওয়াইজ হেলদি ছিলেন। সেটা এত শকিং ছিল যে ভয়টা কিন্তু গিয়েও যায়নি। এবং এমন নয় যে আজকের ভ্যাকসিনটা নিয়েও আমরা কাল থেকে সব কিছু ছেড়ে এমনি মাস্ক খুলে ঘুরে বেড়াতে পারবো। আমাদেরকে সেম প্রিকশন নিতে হবে, একইভাবে নিজেদের প্রোটেকশন করতে হবে, কারণ ডেফিনেটলি এটা সময় লাগবে পুরোটা কার্যকরী হতে। হাসপাতালটির করোনা ওয়ার্ডের ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন তারকনাথ সাহা। তিনি কাল রাতেই জানতে পারেন যে তাকে আজ টিকাগ্রহীতাদের তালিকায় রাখা হয়েছে। বাড়িতে মাকে বলেছি, বলছে নে কোনো অসুবিধা হবে না। আমাদের যখন স্যাররা ম্যাডামরা আছে দিচ্ছে, ডাক্তাররা নিচ্ছে, সবাই যখন নিচ্ছে না ভ্যাকসিনটা পেয়ে যাচ্ছি, তো কোনো সমস্যা আসবে না, এরপর চলে সমস্যা থেকে মুক্তি পাবো। ভয়টাই বলে স্যার কিছু ছিল না, এবং নর্মাল যেমন টিটেনাস ইঞ্জেকশন দেয় সেরকম স্যার। করোনা ওয়ার্ডের আইসিইউতে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন অস্মিতা সামন্ত। বলছিলেন কি কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়েছে তাদের বিগত 10 মাস ধরে, আর তার নাম প্রথম দিনের টিকাগ্রহীতার তালিকায় আছে জেনে একটু উত্তেজনা তো হচ্ছিলই। প্রতিদিনই আমাদের জন্য নতুন দিন। যেমন আমরা 6 আওয়ার্স ভেতরে থাকতাম, আমরা জল খেতে পেতাম না, খাবার খেতে পেতাম না, ওয়াশরুম ইউজ করতে পারতাম না। আর তারপর আমরা যেহেতু এই ব্যাপারটা নিয়ে খুবই আতঙ্কে ছিলাম, যখন আমরা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করতাম আমরা অনেক টেনশনে থাকতাম। তবে এখন কিছু মনে হচ্ছে না। টেনশনটা হচ্ছিল যে কি হবে ভ্যাকসিনেশন হওয়ার পর, বা এইগুলো নিয়েই টেনশন ছিল। 10 মাসের অপেক্ষা আর প্রথম দিনের টিকা নেওয়ার উত্তেজনার শেষে স্বাস্থ্যকর্মীরা আবারও একে একে ফিরে যাচ্ছিলেন নিজেদের ডিউটিতে। তারা বলছিলেন করোনার বিরুদ্ধে যুদ্ধ তো এখনও শেষ হয়নি, আজকের দিনে যুদ্ধের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হাতে এলো মাত্র। তাই চিকিৎসকরা বারবার সাবধান করছেন টিকা নেওয়ার পরেও যেন সাবধান থাকেন সবাই। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে বিশেষ একটি আলোচনার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। আকবর হোসেন রয়েছেন সেখানে। শাকিল, ধন্যবাদ আপনাকে। আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস A&M ইউনিভার্সিটির প্রফেসর মেহনাজ মোমেন। দুজনেই টেলিফোনে যোগ দিয়েছেন অনুষ্ঠানে, আপনাদের স্বাগত জানাচ্ছি। আসছে 20 তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণ করছেন আনুষ্ঠানিকভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমতা গ্রহণের সাথে
পৃথিবীর বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেদিকে অনেকেই তাকিয়ে আছেন। বাংলাদেশের সঙ্গে বিশেষ কোনো বিষয় এখানে আছে কিনা প্রথমেই রাষ্ট্রদূত হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রেসিডেন্ট বাইডেন 20 তারিখে দায়িত্ব গ্রহণের পরে আসলে তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। তো সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলছি না, আমি আমাদের অঞ্চলের দিকটার দিকে যদি একটু নজর দিই, তাহলে যেটা প্রধানত চীন মার্কিন সম্পর্কের উপর কিন্তু এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কি হবে সেটা মূলত নির্ভর করবে। এবং সেই আলোকের প্রেক্ষাপট থেকে যদি আমরা আসি, তাহলে আমার ধারণা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এশীয় অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের যে দেশগুলো আছে, সবগুলোর জন্য কিছু নতুন সুযোগ তৈরি হবে, আবার কিছু প্রতিবন্ধকতাও তৈরি হবে। এখন সুযোগের জায়গায় যদি আসি, তাহলে আমরা যে ইঙ্গিতগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সময়তে তারা যেভাবে চীনের সাথে একটা যুদ্ধাঙ্গদেহী বা মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে এক ধরনের সামরিকীকরণের দিকে মনোযোগী হয়েছিলেন, সেখান থেকে ওদের একটু বাইডেন প্রশাসন বেরিয়ে এসে এখানে অর্থনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা তৈরি করবার চেষ্টা করবেন এবং বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স বিল্ডিং যেটাকে বলা হচ্ছে, যে চীনকে তারা অন্যভাবে প্রতিদ্বন্দ্বিতার দিকে নিয়ে যেতে চান। এবং সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হবে যে বাংলাদেশেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ট্রাম্প প্রশাসনের সময় যে খুব খারাপ ছিল তা বলা যায় না, কারণ গত 1-1.5 বছরে প্রায় 4টা বড় বড় ভিজিট হয়েছে বাংলাদেশে এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কিন্তু বেশ একটা আমি বলবো মনোযোগ আমরা পেয়েছি। আমরা হয়তো বাইডেন প্রশাসনের সময় সেই বিষয়গুলোকে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটাকে সমৃদ্ধ করার জন্য একটা জায়গা খুঁজতে পারি। কারণ এখানে এই অঞ্চলে, এশীয় অঞ্চলে যদি সম্পর্কটা একটু অর্থনৈতিক ভাবে জোর পায়, তাহলে সেটা আমাদের জন্য সুযোগটা তৈরি করবে। আপনার কাছে আবার যেটা বলবেন সেটা আমি একটা কথা বলে শেষ করছি, সেটা চ্যালেঞ্জ যদি বলেন তাহলে যেটা আসবে যে এখন ট্রাম্প প্রশাসন মূলত সামরিক বিষয়টাতে মনোযোগী হওয়ার কারণে গণতান্ত্রিক বিষয়গুলোতে তারা বেশি মনোযোগী হননি। আমার ধারণা বাইডেন প্রশাসন এই বিষয়গুলো নিয়ে হয়তো আর একটু বেশি মনোযোগী হবেন। সেই জায়গাটাতে আমার ধারণা আমাদের একটু হয়তো বাড়তি কাজের প্রয়োজন হতে পারে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো প্রফেসর মেহনাজ মোমেন। হুমায়ুন কবির যে কথাটা দিয়ে শেষ করেছেন সেটা দিয়ে আপনার কাছে আসতে চাই যে গণতন্ত্রের প্রসঙ্গ, যে বাংলাদেশে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা নিয়ে এক ধরনের উদ্বেগ পশ্চিমা বিশ্বে বিভিন্ন মহলে রয়েছে এবং বাইডেন প্রশাসন আসার পরে সেই বিষয়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন কি হবে? অনেক ধন্যবাদ। একটু আগে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে কথাগুলো বললেন, আমি তার সাথে সম্পূর্ণরূপে একমত। তো এখন আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে চ্যালেঞ্জগুলো হবে আভ্যন্তরীণ চ্যালেঞ্জ, সেখানে কিন্তু এই দেশের আভ্যন্তরীণ আমেরিকার বাক স্বাধীনতা নিয়েও অনেক প্রশ্ন উঠছে। তাছাড়া আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে বিভিন্ন বড় বড় টেক কোম্পানিগুলো তারা যে পরিমাণে তাদের পাওয়ার তাদের হাতে চলে গেছে, তো এগুলো নিয়েও প্রশ্ন উঠছে। তো এই পরিপ্রেক্ষিতগুলো আমার কাছে মনে হয় যে আমেরিকার এই ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো জিনিস নিয়ে যখন কথা উঠবে, অনেক বিতর্ক হবে কার কাছে পাওয়ার থাকা উচিত এগুলো নিয়ে, তখন সেইখানে স্বাভাবিকভাবেই অন্যান্য দেশের কথা আসবে। কিন্তু আপনি যদি অন্য আমেরিকার সাথে বহির্বিশ্বের সম্পর্কের কথা ভাবেন, তাহলে বহির্বিশ্বের সম্পর্কটা এখন আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হবে আপনার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের 4 বছরে আমরা দেখেছি মাল্টিল্যাটারালিজম থেকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই সরে গেছিল, এখন বাইডেন সেটাতে ফিরে যাবে। কাজে সেই জায়গাটা সবসময় হয় এই অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কের মধ্যে দিয়ে। এবং যেটা চীনের ক্ষেত্রে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন, ওদের সাথেও যে প্রতিযোগিতা থাকবে সেটা অর্থনৈতিক প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতার কারণে চীনের সাথে যেহেতু অর্থনৈতিক প্রতিযোগিতাটা থাকবে, সেই জন্য আমার কাছে মনে হয় সাউথ এশিয়ার প্রতিটি দেশ, বাংলাদেশ ইনক্লুডেড,
এর সাথে আপনার আমেরিকার অ্যালায়েন্সটা আমেরিকা আরো স্ট্রং করতে চাইছে। হ্যাঁ, কিন্তু এই সময় আমার কাছে মনে হয় বাংলাদেশের এই আভ্যন্তরীণ এই জিনিসগুলো নিয়ে হয়তো অতটা মনোযোগ দিবে না, কিন্তু অন্যান্য অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন রোহিঙ্গা সমস্যা। সেখানে হয়তো মাল্টিল্যাটারাল যে প্রেশারটার দরকার ছিল, যেটা 4 বছরে আমরা পাইনি। যুক্তরাষ্ট্র থেকে হয়তো আমরা সঠিক সমর্থন পেয়েছি, কিন্তু মাল্টিল্যাটারালি কতগুলো জিনিস করতে হয় সেটা একা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে না, হয়তো সেই দিকে মনোযোগ দেয়। আচ্ছা, আপনার আজকে আবারও আসবো হুমায়ুন কবির। মেহনাজ মোমেন যেটি বলছিলেন যে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের অনেকেরই একটা আশা যে নতুন মার্কিন প্রশাসন হয়তো এই সংকট দ্রুত একটা ব্রেক থ্রু করতে পারবে এবং সেই ক্ষেত্রে তারা হয়তো মনোযোগ দিবে। আপনার কি তাই মনে হয়? সেরকম কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে এই বিষয়টাতে খুব সহজ জবাব তা পাওয়া কঠিন হবে। তার কারণ হলো, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনে যারা এখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বা তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দায়িত্বে আসছেন, তারা কিন্তু বেশ অনেকেই এই অঞ্চলের খুব পরিচিত। বিশেষ করে কার্ট ক্যাম্পবেল বলে যে ভদ্রলোক এখন দায়িত্ব নিচ্ছেন এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোঅর্ডিনেটর হিসেবে এনএসসিতে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে, তিনি অঞ্চলটা সম্পর্কে পরিচিত। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ওবামা প্রশাসনের সময় কিন্তু মিয়ানমারের যে গণতন্ত্রের জন্য উন্মেষটা বা গণতন্ত্রের দিকে যাত্রাটা শুরু হয়েছিল, সেটা ওবামা প্রশাসনের সময় হয়েছিল। ওবামা কিন্তু নিজে ভিজিট করেছিলেন মিয়ানমারে। তো সেই যোগাযোগগুলো আমার ধারণা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ কিন্তু এখন তৈরি হচ্ছে। এখন সেটার দুইভাবে সেটা আমার ধারণা কাজে আসতে পারে। একটা হচ্ছে যে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখানে কাজ করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের উপর এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা চাপ সৃষ্টি করতে পারে। চাপ ইতিমধ্যেই আছে, ইতিমধ্যেই স্যাংশনস আছে, ইতিমধ্যেই জাতিসংঘে তারা আমাদের সমর্থন করছে, কিন্তু ইফেক্টিভ প্রেশার যেটাকে যদি বলি, সেটা দেওয়ার ক্ষমতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, যদি মার্কিন প্রশাসন সেই দিকে মনোযোগী হয়। আচ্ছা, আপনার কাছে আরেকটা জটিলতা যেটা আসবে সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন চাপ দিতে চাইবে, তখনই কিন্তু চীন সেন্সিটিভ হয়ে যাবে। এবং চীন সেন্সিটিভ হয়ে গেলে তখন আবার কিন্তু সিচুয়েশনটা কোন দিকে যায়, কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই চীনের সাথে এটা নিয়ে কাজ করছি। 19 তারিখে চীনের সহযোগিতায় একটা ট্রাইল্যাটারাল মিটিং হবে বলে আমরা মনে করছি। কাজেই জিনিসটা খুব সহজ নয়, তবে বাংলাদেশের জন্য যদি ঠিক মতো করা যায়, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে ধরে আনতে পারি, তাহলে এটা সমস্যা সমাধানের জন্য একটা হয়তো সুযোগ তৈরি হতে পারে বলে আমি মনে করছি। প্রফেসর মেহনাজ মোমেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ফোকাস হচ্ছে সন্ত্রাসবাদ, এবং সম্প্রতি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশে আল কায়েদা যেহেতু অতীতে হামলা চালিয়েছে, ঘটনা আছে, এইরকম স্থানে এ ধরনের অস্থিরতা বাড়ার একটা আশঙ্কা কথা তিনি বলেছেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে খুবই কড়া একটা বিবৃতিও দিয়েছেন। মিস্টার পম্পেওর এই বক্তব্য কি তার নিজের মত, নাকি এটা আমেরিকান এস্টাবলিশমেন্টের দৃষ্টিভঙ্গি? আপনার কাছে কি মনে হয়? আমেরিকান এস্টাবলিশমেন্টের থেকেও আমি বলবো এটা হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিভঙ্গি। কিন্তু আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, এই যে মাল্টিল্যাটারালিজম, যেটা 4 বছর যেটা থেকে আমেরিকা সরে এসছে, যে বিশ্বের অন্যান্য দেশের সাথে একটা সম্পর্ক রক্ষা করে বহির্বিশ্বে কি হচ্ছে না হচ্ছে সেখানে অংশগ্রহণ করা, সেটার ভালো দিক খারাপ দিক দুটোই কিন্তু আছে। সেটা ছাড়া আপনার অনেক রকম সমস্যার সমাধান হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র ওই সমস্ত সমস্যা থেকে সরে গেছে, কিন্তু আবার সেটার একটা খারাপ দিক আছে। যখন মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোতে অংশগ্রহণ করে, তখন কিন্তু সে বিশ্বের পুলিশ হিসাবে চলে আসে। সেটা আছে, কিন্তু ধরুন বাংলাদেশের সঙ্গে সন্ত্রাসবাদের যে বিষয়টা, ধরুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যদি এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে থাকে যে বাংলাদেশে হয়তো এই ধরনের একটা আশঙ্কা আছে, সেটা কি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেখানে চেঞ্জ হবে, নাকি একই ধরনের ধারণাগুলো তাদের মধ্যেও থাকবে এবং সেটা বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? দেখেন, বাইডেন, এটা আরেকটা জিনিস বুঝতে হবে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, যেটা
অনেক ক্ষেত্রে আসার কথা, কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু একটা মানে তাদের যে প্রিন্সিপাল গুলো সেগুলো কিন্তু সাংঘাতিক নিও লিবারাল প্রিন্সিপাল। কাজে সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই অন্যান্য দেশের এই সমস্ত সন্ত্রাস বা অন্যান্য দেশের এই সমস্ত চ্যালেঞ্জকে মানে বিভিন্ন কারণে অনেক সময় যতটা না চ্যালেঞ্জ তার থেকে অনেক বেশি এক্সাজারেট করে দেখে, মানে নিউ লিবারাল প্রিন্সিপাল যেটা, সেই অর্থে বাইডেন প্রেসিডেন্সিতেও এই সম্ভাবনা আপনার মানে থেকেই যাবে। হুমায়ুন কবির, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে সন্ত্রাসবাদ নিয়ে, এবং এই মাইক পম্পেওর মন্তব্য নিয়ে বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আকস্মিকভাবে এই ধরনের মন্তব্য, এটা কি ভবিষ্যতেও এই ধরনের দৃষ্টিভঙ্গি টেনে নিয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? আপনি যেটা বলছেন এটা সত্যি আকস্মিক, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ধারণা একটা যুক্তিসঙ্গত জবাবই দেওয়া হয়েছে। তবে আমার কাছে যেটা আগ্রহের জায়গা থাকবে সেটা হচ্ছে যে এই বক্তব্যটার সূত্রটা কি, এটা কোত্থেকে এলো, এবং এটা যদি আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন প্রফেসর মেহনাজকে, যে যদি এটা মার্কিন পররাষ্ট্র দফতরের অভ্যন্তরীণ একটা বিশ্লেষণেরই অংশ হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এই বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ গভীরভাবেই কূটনৈতিকভাবে ওদের সাথে বসতে হবে এবং বুঝতে হবে তারা কেন এই ভাবনাটা করছে বা তাদের সংখ্যাটা কি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ধরনের একটা বক্তব্য কিন্তু গ্লোবালি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং সেটা একটা গ্লোবাল ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করে। তো কাজে আমি মনে করি যে বক্তব্যটার একটা পাল্টা জবাব দেয়া তো এটা সঠিক, কিন্তু তারপরেও কিন্তু কাজ থাকবে আরো ভেতরে গিয়ে জিনিসটা বোঝা যে কেন এই বক্তব্যটা এলো এবং কিভাবে এই ধরনের ধারণা তাদের মধ্যে সৃষ্টি হলো, এবং সেটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেই বিষয়টাতে আমার মনে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। মেহনাজ মোমেন, অনেকেই বলেন যে আমেরিকার কাছে বাংলাদেশের মতো দেশ আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা বড় প্রশ্ন, যে বাংলাদেশের মতো দেশগুলোতে কি হচ্ছে বা সেখানে এসব দেশের সঙ্গে কতটা গুরুত্ব দেওয়া দরকার নানা বিষয় নিয়ে, সেখানে একটা চিন্তাভাবনা বা একটা ঘাটতি আছে। আপনার কাছে কি মনে হয় যে আমেরিকা আসলে বাংলাদেশকে কতটা গুরুত্ব সহকারে দেখে দক্ষিণ এশিয়াতে? আপনি যদি এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করেন, তো বাংলাদেশ তো গত 20 বছরে মানে একদম অভূতপূর্ব উন্নতি করেছে। কাজে এটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য মানে আপকামিং ইকোনমি, সেই অর্থে এটার অনেক গুরুত্ব আছে। অনেক কিছু, বিশেষ করে আপনার গার্মেন্টস থেকে অনেক কিছু রপ্তানি হয় আমেরিকায়। কিন্তু মূল বিষয়টি আমার কাছে যেটা মনে হয়, যেটা প্রথমেই অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন, যে চীন মার্কিন সম্পর্কের উপর নির্ভর করবে দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট ছোট দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক হবে। সেখানে যখন মানে এখন ট্রাম্প আমলে আমরা যেটা একটু যুদ্ধদেহী মনোভাব দেখেছি, হার্ড পাওয়ার যেটা চীনের সাথে যেরকম করে আপনার প্রতিযোগিতা হয়েছে, এখন যখন এটা সফট পাওয়ারে আবার যদি রূপান্তরিত হয়, তাহলে কিন্তু যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করতে চাইবে, এই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের সাথে অনেক বেশি একটা স্ট্রং অ্যালায়েন্স করতে চাইবে, যাতে যেটা দিয়ে চীনকে একটা চাপের মুখে রাখা যায়। সেই অর্থে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আপনার বাংলাদেশকে আরো গুরুত্বের সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিবেচনা করবে। মিস্টার কবির, আপনার কাছে আসি, খুব সংক্ষেপে যদি জবাব দেন, আমেরিকা এবং চীন, যেটা আপনাদের কথা বোঝা যাচ্ছে যে একটা ব্যালেন্স বাংলাদেশকে করতেই হবে হয়তোবা সামনের দিনগুলোতে, কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে আমরা একটা ফেভারেবল গ্রাউন্ড যেটা পাবো মনে হয় সেটা হচ্ছে যে অর্থনীতির প্রতি মনোযোগ, এবং সামরিক যে দিকটা ছিল সেই জায়গাটা হয়তো খানিকটা কম গুরুত্ব পাবে। তো সেই জায়গাটা আমাদের জন্য অপরচুনিটি, কিন্তু অপরচুনিটিকে যদি আমি বাস্তবায়িত করতে হয় বা কাজে লাগাতে হয়, তাহলে আমাদের দিক থেকে বাড়তি কিছু উদ্যোগ লাগবে। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রফেসর মেহনাজকে, যে হায়ারার্কিতে যদি দেখেন তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে চীন, ভারত এইগুলোকে বড় বড় করে দেখে, আমাদের একটু বাড়তি কাজ করতে। আপনাকে এখানেই থামাতে হচ্ছে, আমাদের হাতের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এখন ফিরিয়ে নিচ্ছে লন্ডনে শাকিল আনোয়ারের কাছে। আকবর, আপনাকে ধন্যবাদ। এখনকার প্রধান খবর, কাতারে নতুন করে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আর ভারতে আজ থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে টিকা পেয়েছেন 3 লক্ষ স্বাস্থ্যকর্মী।
এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.